তাহলে দেখো, গত ক্লাসে আমরা বেসিক কিছু কথাবার্তা বলছিলাম ভাইরাস সম্পর্কে, এবং ভাইরাস যে জড় ও জীবের মধ্যবর্তী সত্তা সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আজকে আমরা দেখবো যে ভাইরাসের গঠন সম্পর্কে আলোচনা করবো, ভাইরাস আসলে কীভাবে গঠিত হয় এবং গঠনের ক্ষেত্রে তার ভৌত গঠন এবং রাসায়নিক গঠন। আমরা ভৌত গঠন এবং রাসায়নিক গঠন বুঝি, তো বাহ্যিকভাবে যে স্ট্রাকচার যেটা আছে দেখা যায় এটাকে ভৌত গঠন বলি, এবং যেটা কেমিক্যাল সাবস্টেন্স কী কী দ্বারা গঠিত তাকে আমরা বলি রাসায়নিক গঠন। তো এখানে দেখো ভাইরাসের গঠন বৈশিষ্ট্যকে ভৌত এবং রাসায়নিক গঠন হিসাবে ভাগ করা যায়। দেখো, ভাইরাসের ভৌত বলতে বুঝি যে আমরা এটা কি ফিজিক্যাল স্ট্রাকচার থাকবে, অবস্থা, ঠিক আছে। যেমন আমরা বলি পানি আমাদের পদার্থের ভৌত অবস্থা, কঠিন তরল বায়ু, এরকম। তাহলে দেখো, ভাইরাসের ভৌত গঠন নিম্নরূপ। কীরকম গঠন আছে দেখো, কেন্দ্রীয় কিছু বস্তু থাকে। তুমি যে কোনো একটা শেপ দাও, এই যে একটা ভাইরাস দিলাম, ভাইরাসের মধ্যে এই মাঝে কিছু কেন্দ্রীয় বস্তু থাকে যেটা কি নিউক্লিক অ্যাসিড থাকে, এবং তার চারপাশে কী থাকে, একটা প্রাচীর থাকে। প্রাচীরটাকে আমরা কী বলি এখানে, প্রোটিন নির্মিত। যদি আমি ক্যাপসিড বলে থাকি, নর্মালি মনে করে ক্যাপসুল বলে থাকি। ক্যাপসুল মানে কি, কাভারিং, তাই না? ক্যাপসুল মানে কাভারিং। ওই যেমন আমরা ক্যাপসুল খাই না, বিভিন্ন ক্যাপসুল খাই না, ওগুলো একটা ভাইরাসে কোটিং করা থাকে না, কাভারিং। তাহলে এগুলো তো বিষয়টা এরকম, ওইটা আমরা এখানে বলি ক্যাপসিড। কি বলবো, ক্যাপসিড। তাহলে কেন্দ্রীয় বস্তু থাকবে এবং ক্যাপসিড থাকবে, এই দুইটা হলো কিসের গঠন বলো তো? মেনলি হলো আমাদের প্রধান হলো আমাদের ভৌত গঠন। সাথে আরেকটা আছে কি বলতো, বাইরে একটা কি থাকতে পারে, এনভেলপ থাকতে পারে। এনভেলপ মানে কি, পর্দা। তা আমাদের এই ক্যাপসিডের বাইরেও এক ধরনের পর্দা থাকতে পারে। তাহলে তিনটা জিনিস নিয়ে আমাদের ভৌত গঠন হয়ে থাকে। তো কেন্দ্রীয় বস্তু যেটা নিউক্লিক অ্যাসিড, এটা আমরা জানি। এতে নিউক্লিক অ্যাসিড হিসাবে ডিএনএ এবং আরএনএ থাকে। এরা তো নিউক্লিক অ্যাসিড হিসাবে ডিএনএ এবং আরএনএ থাকে, এরা কখনো একসাথে থাকতে পারে না, ঠিক আছে? তাহলে এরা কখনো একসাথে থাকতে পারে না, হয় ডিএনএ থাকবে, হয় আরএনএ থাকবে। তবে অধিকাংশ আমাদের জানি যেগুলো উদ্ভিদ ভাইরাস, অর্থাৎ যারা উদ্ভিদে রোগ সৃষ্টি করে তাদের মধ্যে মেনলি কী হয়, আরএনএ থাকে, আর প্রাণীতে কী থাকে, ডিএনএ। তবে যাদের ক্ষেত্রে যে ব্যতিক্রম কিছু আছে, তাদের মধ্যে আরএনএ ভাইরাস বা প্রাণীতে রোগ সৃষ্টি করে, তারাই সব থেকে বেশি মারাত্মক, ঠিক আছে? ওকে, তারপরে দেখো, এগুলো বললাম যে ক্যাপসিড দ্বারা পরিবেষ্টিত কেন্দ্রীয় নিউক্লিক অ্যাসিড বা নিউক্লিক অ্যাসিড অঞ্চলকে নিউক্লিয়েট তুল্য বলা হয়ে থাকে। এটা বাদ দাও, নিউক্লিয়েট তুল্য, এটা করতে তেমন কিছু। নিউক্লিয়েট তুল্য বলতে এখানে পরমাণু বোঝানো হয়। তারপর এটা দিছে এখানে, এটা নেমে দিছে। দেখো ক্যাপসিড, তাহলে ক্যাপসিড কাকে বলা হয়? তাহলে এই যে ভাইরাসের নিউক্লিক অ্যাসিড আছে, নিউক্লিক অ্যাসিডকে ঘিরে যে থাকবে প্রাচীরটা প্রোটিন নির্মিত, তাকে বলা হবে ক্যাপসিড। তারপরে তাহলে কেন্দ্রীয় বস্তুকে ঘিরে অবস্থিত ক্যাপসিড তথা প্রোটিন আবরণ, তাই না? এখানে মেনলি কি থাকে, প্রোটিন আবরণ। তাহলে কি অন্য কোনো আবরণ থাকতে পারে না সাথে, মানে প্রোটিনের সাথে অন্য কিছু থাকতে পারে না? থাকবে, একটু পরে আমরা দেখব। তো ক্যাপসিডের প্রোটিন অণুর বিন্যাসই ভাইরাসের আকার আকৃতি কী করে, নিয়ন্ত্রণ করে। আমরা জানি যে কোনো কোষের ক্ষেত্রেও জানি যে আসলে কোষ প্রাচীরটা কী করে বলতো, কোষের আকৃতি নিয়ন্ত্রণ করে। আমরা মেলে এটা দেখতে পারবো যে স্থায়ী টিস্যুর ক্ষেত্রে, স্থায়ী টিস্যুর বিভিন্ন আকৃতি আমরা দেখতে পাই, কেননা এখানে কোষ প্রাচীরের গায়ে সেলুলোজ, সেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন জমা হয়। আমরা পড়ছিলাম না প্রথম অধ্যায়ে, এইগুলো জমা হয়ে বিভিন্ন ধরনের আকৃতি লাভ করে, এবং এটা আমরা ডিটেলস পড়বো কোথায়, টিস্যু এবং টিস্যুতন্ত্র ক্ষেত্রে, ঠিক আছে? প্রোটিন অণু সজ্জিত হয়ে দণ্ডাকৃতির হেলিক্স, কেমন, দণ্ডাকৃতির অথবা গোলাকৃতির পলিহেড্রন কাঠামো গঠন করতে পারে। তাহলে যে এই যে প্রোটিনের যে একটা কাঠামো, মানে প্রাচীরটা এরকম কী হতে পারে, দণ্ডাকৃতির হতে পারে, আবার কী হতে পারে, গোলাকৃতি হতে পারে। তা বলতে পারে এটা কীভাবে, কারণ ভাইরাসের আকৃতি বিভিন্ন টাইপের হয়। ভাইরাসের আকৃতি যত টাইপের হতে পারে আমাদের, তাহলে কোষ প্রাচীরের আকৃতিও কী হবে, তত টাইপের হতে পারবে। তার কারণ কোষ প্রাচীরের আকৃতি তো ভাইরাসের আকৃতিকে কী করে, ডিফাইন করে, তাই না? তো আমরা একটু দেখতে পারবো, যেমন আমরা টি ভাইরাসগুলো দেখবো, টি সিরিজের ভাইরাসগুলো, এগুলো কী হয় বলো তো, এগুলো দণ্ডাকৃতির হয় আর কি। এবং পোলিও ভাইরাস যেটা দেখি, এটা হবে কী হবে, গলীয়। তো সেখানে কী হবে, প্রাচীরটা গলীয় হবে, নর্মাল বিষয়। কোনটা, হেলিক্স বোঝো না, চেইন বুঝছো, ডাবল হেলিক্স বোঝো না, ডিএনএ ডাবল হেলিক্স বুঝছো না ছোটো ক্লাসে, ডাবল হেলিক্স, আরএনএ সিঙ্গেল হেলিক্স থাকে, ওই রকম। পলিহেড্রন, হ্যাঁ। তো এটা হলো গোলাকৃতির পলিহেড্রন, পলি বলতে অনেকগুলা, ঠিক আছে, অনেকগুলা খণ্ডিত মানে অংশ পারস্পর যুক্ত থাকে আর কি, এই জন্য আর কি, তেমন কিছু দরকার নেই, এগুলো ইম্পর্টেন্ট না। দেখো ক্যাপসিড কতগুলো সাব ইউনিট নিয়ে গঠিত,
তাহলে এই যে ক্যাপসিড যে বললাম বাইরের যে আবরণটা, এই যে এখানে দেখো, তাহলে এই যে ভেতরে কী আছে বলো তো, নিউক্লিক অ্যাসিড। আর নিউক্লিক অ্যাসিড বাইরে কী আছে বলো তো, এই যে একটা আবরণ আছে না, এই আবরণটাকে কী বলা হয় বলো তো, ক্যাপসিড। তো এই ক্যাপসিডটা আমরা এখানে দেখতে পাচ্ছি কি বলো তো, একটা দেখতে পাচ্ছি একটা দাগ, তাই না? আসলে অ্যানিমেশন যোগ করার মতো টাইম পাই নিয়েছি আমি, মানে ফটো যোগ করার মতো। তাহলে দেখো একটা দাগ দেখা যাচ্ছে, তাই না? তো এটা ও এটা ভাইরাস, এটা ও এটা ভাইরাস, ওটা অনেক পোষক, দেখ পোষক বলছে, ও আমি খেয়ালই করিনি। ও না ঠিক আছে, আর এটা অন্য ভাইরাস। শোনো, আসলে এটা সারাউন্ডিং অনেক কিছু দিছে আর কি, এটা বাদ দাও। তাহলে দেখো এই যে এখানে ভেতরে কী আছে বলো তো, নিউক্লিক অ্যাসিড আছে, বুঝছো? ভেতরে নিউক্লিক অ্যাসিড আছে, আর নিউক্লিক অ্যাসিডের চারপাশে কী থাকবে বলো তো, প্রাচীর থাকবে। তো প্রাচীর কোনটা বলো তো, এখানে প্রাচীর হলো এই যে এটা প্রাচীর। তো এই যে প্রাচীরে দেখো ছোট ছোট, তাই তো বলি, তো এই যে ছোট ছোট দেখো খণ্ড আছে, এই যে অংশগুলো আছে, এগুলোকে কী বলা হয় বলো তো, সাব ইউনিট। এদেরকে বলা হয় ক্যাপসোমিয়ার। কী বলা হবে? ক্যাপসোমিয়ার। তাহলে যেটা বললাম, ভেতরে থাকে নিউক্লিক অ্যাসিড, এবং নিউক্লিক অ্যাসিড থাকবে আরএনএ অথবা ডিএনএ, এবং নিউক্লিক অ্যাসিডকে ঘিরে থাকবে কি বলতো, ক্যাপসিড থাকবে, এবং ক্যাপসিড আবার ছোট ছোট সাব ইউনিটে ভাগ করা থাকে, তাদেরকে কি বলা হয়? ক্যাপসোমিয়ার। এক এক ধরনের ভাইরাসে ক্যাপসোমিয়ার সংখ্যা এক এক রকম হয়, আমাদের সব মুখস্থ করতে হবে না, আমাদের এখানে কয়েকটা ভাইরাসের উদাহরণ দেওয়া আছে, তাদেরটা জানা থাকলে হবে, ঠিক আছে? ওকে, তাহলে এই যে নিউক্লিক অ্যাসিড, ক্যাপসিড এবং স্পাইক এবং অ্যানভেলপ, এগুলো নিয়ে একটু পরে বলতেছি। তাহলে দেখো এই যে সাব ইউনিটকে বলা হয় ক্যাপসোমিয়ার। ক্যাপসোমিয়ারের সংখ্যা ও ধরন বিভিন্ন প্রকার ভাইরাসে বিভিন্ন রকম হয়ে থাকে, কারণ গঠন আকৃতি বিভিন্ন, ভাইরাস ভেদে ভিন্ন হয়। কারণ এইগুলোই তো ভাইরাসকে কী করবে, ডিফাইন করবে কোনটা কী ধরনের ভাইরাস। ডিএনএ আরএনএ তো মোটামুটি, মানে যদি এখানে জেনেটিক্যাল বস্তু থাকে, এক একটা জেনেটিক্যাল কাঠামো এক এক রকম। তারপরে এই যে বললাম না যে একটা ভাইরাস কাকে আক্রমণ করবে, এটা কিন্তু তার জেনেটিক্যাল সাবস্টেন্সটা ডিফাইন করে না, নির্দেশ করে না। মানে এখানে দেখো, এখানে মনে করো ডিএনএ কোথায় আছে, মাঝে, তো ডিএনএ কিন্তু নির্দেশ করতে পারে না, বা আরএনএ কিন্তু নির্দেশ করতে পারে না সে কার সাথে অ্যাটাচড হবে, দেহের কোন অংশকে সংক্রমণ করবে, এটা কিন্তু সে নির্দেশ করতে পারে না। তাহলে কে করতে পারে বলো তো? এই যে প্রোটিন রিসেপ্টর হিসাবে সবসময় প্রোটিন কাজ করে, কে বলো তো? প্রোটিন করে রিসেপ্টর হিসাবে কাজ, এবং রিসেপ্টর হিসাবে প্রোটিন কাজ করে, এবং যেখানে মনে করো রিসেপ্টর, তাহলে এটা মানে এটা তো রিসেপ্টর না, আসলে এটা কি চাবি বলতে পারো, বুঝছো? তো এই যে এটা, এইগুলো আসলে যে রিসেপ্টরে গিয়ে অ্যাটাচড হবে সেটাও প্রোটিন, এবং এটাও কি বলতো, প্রোটিন নির্মিত, ঠিক আছে? রিসেপ্টর মানে কি, গ্রাহক। অর্থাৎ এই ভাইরাসটা কার সাথে গিয়ে আটকাবে, শরীরে কোথায় সংক্রমণ করবে। আমাদের দেহে যে কোষগুলো আছে, কোষগুলোতে রিসেপ্টর থাকে, কোষের প্রাচীর থাকে না, কোষের প্রাচীরতে রিসেপ্টর থাকে, ওই রিসেপ্টরে গিয়ে যুক্ত হয়। শুধু এটা না, আমরা যত ওষুধ খাই, সব কিছু কী বলতো, কোষের ভিতরে গিয়ে এই কেমিক্যালগুলো অ্যাটাচড হয়, বুঝছো? অ্যাটাচ হওয়ার মাধ্যমে কাজ করে। মেইনলি সব কিছুর মূল হলো প্রোটিন, এগুলো বলছিলাম, অনেক আগে বলছি, সব কিছুর মূলে হলো প্রোটিন তৈরি হয়। তাহলে দেখো এই যে ক্যাপসিডের বহিস্থ আবরণ কি হয় বলতো, মসৃণ হয়। ওকে, মসৃণ বা কণ্টকিত হতে পারে। নর্মালি কিছু ক্ষেত্রে দেখো এই যে কাটা কাটা আছে, কারো ক্ষেত্রে কাটা কাটা থাকে না, আবার কারো ক্ষেত্রে কী থাকে, কাটা কাটা থাকতে পারে। ওকে, এই কাটাগুলোকে কী বলা হয় বলতো, স্পাইক বলা হয়, স্পাইক বলা হয়। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এরকম দেখবো আমরা, সেক্ষেত্রে আমরা কী বলবো, পিলি বলবো, ওটা আমরা পরে দেখবো, ব্যাকটেরিয়া অ্যাটাচ হওয়ার জন্য ওটা ব্যবহার করে, ঠিক আছে? তো এখানে যেটা বলা হয়েছে এটা স্পাইক বা কাটা বলা হয়ে থাকে আর কি। ওকে, এখন দেখো এনভেলপ বা মেমব্রেন বা পর্দা। কোনো ভাইরাসের ক্যাপসিডের বাইরে, ক্যাপসিডকে ঘিরে সাধারণত কত 10 থেকে 15 মাইক্রোমিটার পর্যন্ত, নাকি 10⁻⁶ মিটার পুরো অপর একটি আবরণ থাকে, যাকে কি বলা হয়, এনভেলপ বলা হয় থাকে। ওকে, তাহলে আমরা বুঝলাম যে ভাইরাসের ভৌত গঠন দেখলাম আমরা, দুই ধরনের গঠন, একটা হলো কেমিক্যাল গঠন, একটা হলো কি বলতো, একটা হলো কি ফিজিক্যাল স্ট্রাকচার বা ভৌত গঠন। তো ভৌত গঠনের মধ্যে আমরা কি দেখলাম, এখানে থাকবে কেন্দ্রীয় কিছু বস্তু থাকবে, যেটা হলো কি নিউক্লিক অ্যাসিড, আর বাইরে কিছু থাকবে, বাইরে একটা প্রাচীর থাকবে, যাকে কি বলি আমরা, ক্যাপসিড। এবং ক্যাপসিডগুলো কি অনেকগুলো সাব ইউনিটে বিভক্ত থাকে, তাদেরকে আমরা ক্যাপসোমিয়ার বলে থাকবো, ঠিক আছে? তো ক্যাপসোমিয়ারে কী হবে, ভাইরাস ভেদে বিভিন্ন টাইপের হতে পারে, ঠিক আছে? এখন ক্যাপসিডের বাইরেও কি থাকতে পারে, একটা পর্দা থাকতে পারে, যাকে আমরা কি বলি বলতো, এনভেলপ বলে থাকি। এবং এখানে থাকতে পারে কি বলতো, এই যে ক্যাপসিডের গায়ে বা এই এনভেলপের গায়ে
এখানে কি থাকতে পারে বলো তো, মসৃণ থাকতে পারে অথবা কাটা কাটা থাকতে পারে, ঠিক আছে। এই কাটা কাটা থাকলে কাটাগুলোকে আমরা কি বলবো, স্পাইক বলবো। তাহলে ক্লাসে পড়া কিন্তু ক্লাসে বসতে করতে হবে, ঠিক আছে, আমি ধরবো ক্লাসে। তো ভাইরাসের রাসায়নিক গঠন, রাসায়নিক গঠন তাহলে কী কী থাকে দেখো। রাসায়নিকভাবে ভাইরাস প্রধানত দুই প্রকার বস্তু দ্বারা গঠিত থাকে, প্রধানত দুই প্রকার, আরও থাকতে পারে গৌণ হিসাবে কিছু থাকতে পারে। কী কী বলো তো, নিউক্লিক অ্যাসিড বা কেন্দ্রীয় বস্তু, আরেকটা হলো কি ক্যাপসিড যেটা হলো প্রোটিন, তো আমরা জানি তাই না। ওকে, দুই ধরনের। এখন হলো নিউক্লিক অ্যাসিড বা কেন্দ্রীয় বস্তু যেটা আছে, ভাইরাসের কেন্দ্রে অবস্থিত নিউক্লিক অ্যাসিড, নির্দিষ্ট ভাইরাসের নিউক্লিক অ্যাসিড কী হবে, ডিএনএ এবং আরএনএ এ যে কোনো এক ধরনের হয়ে থাকে। দুইটাকে একসাথে থাকতে পারে না। নর্মালি কিন্তু যে অন্যান্য জীব দেহ বলি বা আমাদের দেহ বলি, আমাদের কিন্তু কী থাকে বলো তো, ডিএনএ আরএনএ দুইটাই থাকে। তো বলো তো ডিএনএ সব থেকে বেশি কোথায় থাকে, কোষের কোথায় বেশি থাকে? হ্যাঁ, ডিএনএ থাকবে নিউক্লিয়াসে বেশি থাকবে। ক্রোমোজোম কোথায়, তো ক্রোমোজোম কোথায় থাকে, ক্রোমোজোম তো ডিএনএ, হ্যাঁ, তাহলে নিউক্লিয়াসে থাকবে। এবং আরএনএ কোথায় বেশি থাকবে, আর আরএনএ কোথায় বেশি থাকবে, আরএনএ কোথায় বেশি থাকবে না, সাইটোপ্লাজমে বেশি থাকবে। প্রায় 90% আরএনএ তো কোথায় থাকে বলো তো, সাইটোপ্লাজমে। 10% থাকবে কোথায়, নিউক্লিয়াস। এগুলো ভুলে গেছো কেন, এগুলো বুঝছো না ওখানে, তাহলে থাকে। দেখো কখনো একই সাথে, দরকার সমস্যা নাই, এগুলা হবে পরে, এগুলো ব্যাপার না যে পারতে হবে, বললাম এটা মনে রাখবা শেষ। তো কখনো একই সাথে, ওরা তো পড়ে তো ওদের মন নাই, তো ব্যাপার লাভ আছে কেন, তো টেনশন করার দরকার নাই। তো কখনো একই সাথে ডিএনএ আরএনএ অবস্থান করে না। অন্যান্য জীবদেহে একই সাথে ডিএনএ আরএনএ অবস্থান করে। সাধারণত অধিকাংশ উদ্ভিদ ভাইরাসে আরএনএ থাকবে, যেটা বললাম। তো উদ্ভিদ ভাইরাসে কি থাকে, আরএনএ। উদ্ভিদ ভাইরাস বলতে কি বোঝায় বলো তো, মানে ভাইরাসে উদ্ভিদের দেহ তৈরি হয় নাকি ভাইরাসটা উদ্ভিদ? আচ্ছা, তাহলে ভাইরাস উদ্ভিদ না কিন্তু ভাইরাস আর প্রাণী না। এটা বলা হয়েছে যেটা উদ্ভিদকে সংক্রমণ করবে সেটা হলো উদ্ভিদ ভাইরাস, যেটা প্রাণীকে সংক্রমণ করবে সেটা হলো প্রাণী ভাইরাস। অধিকাংশ প্রাণী ভাইরাস কি বলতো, ডিএনএ থাকে। তবে এটি সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ ব্যতিক্রম আছে। করোনা ভাইরাস যেমন আছে, এরকম অনেকগুলো ভাইরাস ব্যতিক্রম আছে। দেখো উদ্ভিদ ভাইরাস হওয়া সত্ত্বেও ফুলকপির মোজাইক ভাইরাস কি বলতো, ডিএনএ থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফুলকপির মোজাইক ভাইরাস কী ধরনের ভাইরাস, ডিএনএ ভাইরাস, এটা মনে রাখতে হবে। তারপরে দেখো ক্যাপসিড, এটা কি প্রোটিন নির্মিত। প্রোটিন অণু দিয়ে ক্যাপসিড গঠিত হয়ে থাকে। ক্যাপসিড সাধারণত জৈবিক দিক থেকে কী বলতো, নিষ্ক্রিয়। জৈবিক দিক থেকে নিষ্ক্রিয় বলতে কী বোঝায়, কে বলবা বলো। জৈবিক দিক থেকে নিষ্ক্রিয় মানে কি, মানে জৈবিক কোনো কার্যকলাপ, হ্যাঁ, জৈবিক কার্যকলাপ বলতে কী বোঝায়, মেটাবলিজম বা বিপাক, এর কোনো বিপাকীয় ক্রিয়া নাই, বা এর বংশগতি মানে বংশবৃদ্ধি, প্রজননে সহায়তা করতে পারে না, এরকম কাজগুলো করতে পারে না, বা এনজাইম হিসেবে কাজ করতে পারে না, এনজাইম তৈরি করতে পারে না, তো এই কাজগুলো সে করতে পারে না, ঠিক আছে। অর্থাৎ জৈবিকভাবে কি বলতো, নিষ্ক্রিয় হিসাবে থাকে। মানে এর কাজ কি বলতো, একটা কি বলো, স্ট্রাকচার মেনটেন করা, ঠিক আছে, এইটাই। ক্যাপসিডের প্রধান কাজ হলো কি বলতো, নিউক্লিক অ্যাসিডকে কী করা, রক্ষা করা। তবে এরা পোষক দেহে সংক্রমণেও সহায়তা করে, অবশ্যই। কারণ পোষক দেহে যখন সে বসবে, অ্যাটাচ করবে কি দিয়ে, ক্যাপসিড দিয়ে তো, নাকি নিউক্লিক অ্যাসিড তো ভেতরে, তো এই ক্যাপসিড দিয়ে অ্যাটাচ করবে, এবং অ্যাটাচ করার মাধ্যমে কি করবে, এই পোষক দেহকে কী করবে, আক্রমণ করার প্রয়োজন পড়ে, ঠিক আছে। আমরা দেখবো ব্যাকটেরিয়াফাজ দেখবো একটু পরে, সায়ানোফাজ দেখবো। তো অনেক ফাজ বলতে কি বলতো, ওকে আক্রমণ করে, ব্যাকটেরিয়াকে আক্রমণ করতে পারে, আক্রমণ করে নিজের ডিএনএ পাস করে দিবে, সেখানে আবার কি তৈরি হবে, ভাইরাস তৈরি করবে, বুঝছো, নতুন ভাইরাস তৈরি করবে, একটু পরে পড়বো আমরা। তো এই যে এগুলো কাজ করার জন্য কী করা হয়, তাকে লাইসিস করতে হয়। লাইসিস মানে কি, ভাঙতে হয়, ওই ব্যাকটেরিয়া প্রাচীরকে ভাঙতে হয়। তার মানে এই যে ধ্বংস করতেছে না, কী দিয়ে বলো তো, প্রোটিন দিয়ে, তাই না। এগুলো আমরা দেখতে পারবো আর কি। আবার অনেক প্রয়োজন হয়, যেমন কোনো একটা কোষে ঢুকলো, কোষের থেকে বের হতে আবার কী দরকার পড়ে বলো তো, বিভিন্ন ধরনের এনজাইমের দরকার পড়ে, এবং সেটা কোথা থেকে রিলিজ হয়, এই যে ক্যাপসিড থেকে, ঠিক আছে। ওকে, এত ডিটেলস দরকার নাই, মনে রাখবো শুধু, আমি তো বলতেছি, যদি মনে থাকবে তাহলে না। দেখো ক্ষেত্র বিশেষে ক্যাপসিডে প্রোটিনের সাথে লিপিড এবং স্টার্চ থাকে, যেটা বললাম। নর্মালি কী থাকে বলো তো, প্রোটিন থাকে। তবে ক্ষেত্র বিশেষে কোনো ভাইরাসের ক্ষেত্রে কী থাকতে পারে বলো তো, লিপিড এবং স্টার্চ থাকতে পারে, বুঝছো। বলো লিপিড কি, লিপিড তো বলতে তেল, নাকি তেল চর্বি জাতীয়। স্টার্চ কি, শর্করা, ঠিক আছে। বলো উদ্ভিদ দেহের সঞ্চিত খাদ্য কি, আর প্রাণী দেহের সঞ্চিত খাদ্য কি, কি বলতে পারবে। একটা হলো উদ্ভিদের আলু,
স্টার্চ। তাহলে প্রাণী দেহে সঞ্চিত খাদ্য হলো গ্লাইকোজেন, আর উদ্ভিদ দেহে সঞ্চিত খাদ্য হলো কি বলতো স্টার্চ। কি এইগুলো বলতো, মানে শর্করা জাতীয় খাদ্যের অর্থাৎ কার্বোহাইড্রেট কী হিসাবে সঞ্চিত থাকে, উদ্ভিদ দেহে থাকবে স্টার্চ হিসাবে এবং প্রাণী থাকবে গ্লাইকোজেন হিসাবে। ঠিক আছে, না এগুলো বলতেছি এমনিতে এই যে তথ্যগুলো জানলা এগুলো খুব ইম্পর্টেন্ট পড়া। ঠিক আছে, এমনিতে পাই যাবে এগুলো যে কোনো পরীক্ষা আছে এগুলো। ওই ঠিক আছে, তাহলে ডিএনএ এবং আরএনএ দেখো সুরক্ষা করে এবং দেখো এটি অ্যান্টিজেন হিসাবে কাজ করে। অ্যান্টিজেন মানে কি বলতো, বাইরের কোনো প্রোডাক্ট। ঠিক আছে, যেমন এই যে ব্যাকটেরিয়াটা মানে ভাইরাসটা দেহে প্রবেশ করবে আমাদের, তাহলে এটা ফরেন বডি হিসাবে বহিরাগত হিসাবে প্রকাশ পাবে কার কারণে, এই যে বাইরের প্রাচীরের কারণে। প্রোটিনটা কী হিসাবে কাজ করবে, অ্যান্টিজেন হিসাবে কাজ করবে। ওকে, এগুলোকে বুঝতে পারার জিনিস বলতো না। তাহলে সর্দি জ্বরে এটি কি বলতো হাসির উদ্রেক ঘটে। তো আসলে কি বলতো যে এখানে আসলে এটা তো জানি যে সর্দি জ্বরে কী করবে, হাসির উদ্রেক করবে। তার হাসি কেন হয় বলতো, এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? ভালো জিনিস, হাসি হওয়াটা ভালো জিনিস। ভালো জিনিস। তারপর হাসির মাধ্যমে আমাদের দেহে যে ফরেন ঘুরিটা ঢুকছে ফুসফুসের দিকে বা আমাদের যে ট্র্যাকিয়াতে ঢুকছে এটাকে বের করে দেয়। ঠিক আছে, এই জন্য আসলে সব কিছুর মূলে মনে হয় একটা কারণে থাকে। যেমন হাসি দিলে আমরা কী বলি আলহামদুলিল্লাহ, তাই না? কারণ এটা ভালো কাজ, ভালো হলো না তোমার উপকার হলো, মানে ভালো কাজ উপকার হলো তোমার। যাই হোক, জানি না এটা কী জন্য ওটা বলতে বলছিল আলহামদুলিল্লাহ, জানা নেই আমার। তো দেখো এটা কিন্তু আসলে তোমার একটা ভালো উপকার হচ্ছে, কাজ হচ্ছে, তাই না? তো এটা আলহামদুলিল্লাহ ভালো জিনিস। ওকে, তো এটা কথা। তো কথা হলো কি যে এখানে দেখবো অনেক পড়াই আছে এখানে তোমাদের, যে এখন অনেক টাইম আছে, মোর দ্যান 1 ইয়ার টাইম আছে, টাইম অনেক আছে। এটা টাইম নাই বলতেছো, 1 ইয়ারের বেশি টাইম আছে, অনেকগুলো অর্ধে পড়ছো। তো কথা হলো এই জন্য সবই মুখস্থ করতে হবে, মোটামুটি সব পড়তে হবে। যখন অ্যাডমিশন টাইম তখন সিলেক্টিভলি পড়াতে হয়। ঠিক আছে, তো এখন তো তোমাদের অ্যাডমিশন টাইম নেই, একাডেমিক একদম A to Z পড়তে হবে, বুঝতে করতে হবে। ঠিক আছে, সো ছাড়ার অপশন নেই। তো বহিস্থ আবরণ, কোনো ভাইরাসে যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হার্পিস ভাইরাস, টিএইচ মানে অনেকে আছে স্টুডেন্ট আছে মনে করো মেনলি যারা বর্তমান তো মনে করো যেগুলো মনে করো নোট সিস্টেম না, টিউশনগুলো করে না, নোট পড়িয়ে দেখা যায় যে স্টুডেন্টরা আর বই পড়ে না। এটা হলো সবচেয়ে বড় বিষয় আর কি, বই পড়ে না। দেখবো আমার অনেক স্টুডেন্ট আছে কি বলতো ফিজিক্স তো কেমিস্ট্রি বই পড়ে নেই, ছিল আমার একটা স্টুডেন্ট, যদি এখনও যে কিরগিজস্তান গেছে মেডিকেল করতে, হ্যাঁ কিরগিজস্তান গেছে, ওই মনে করো যে কেমিস্ট্রি বই পড়ে নেই, কী একটা অবস্থা। ওরে আমি পড়াতে গেছি হলো কেমিস্ট্রি মানে ফিজিক্স, মানে আমাকে নিচে হলো ফিজিক্স পড়ানোর জন্য, ফার্স্ট টাইম মানে সেকেন্ড টাইম ফিজিক্সের অবস্থা খুবই মানে বেহাল অবস্থা। তো ওটা পড়তে গিয়ে দেখি কেমিস্ট্রিতে অবস্থা বেহাল, তারপরে কয়েকটা অর্ধে পড়াই দিছি ইম্পর্টেন্ট অর্ধা। তো দেখলাম একদম মানে ভাই আমি বই পড়ি নেই, যে ওর মানে তখন টিচারটা পড়তেছিল কেমিস্ট্রি, টিচার নাকি বই পড়ে না, ভার্সিটি স্টুডেন্ট নাকি মেডিকেলে প্রিপারেশন নেওয়া হবে। তো যাই হোক বই পড়ে না, তারপর আমার কাছে আবার 3টে অর্ধে পড়ছে। তো এরকম বেহাল অবস্থা, যে বই পড়ে না একাডেমিক লাইফে, হোল লাইফে এবং অ্যাডমিশন টাইমে এসে বই পড়ে না শুধু নয়। তো এরকম করলে শেষ। মেডিকেলে এত ট্রান্সফার সহজ বুঝছো, আমাদের মতো গ্রামের মানুষের ট্রান্সফার এতটা সহজ। আজকে আমার একটা এলাকার মাত্র 47 মার্ক পাইছে, মেয়েতে একটা আবেদন করেছিল হয়ে গেছে, আসছে ভাইভাতে ডাকছে, মাত্র 47 পায়, যেখানে কাটমার্ক ছিল 74, বুঝছো। আসলে এটা অনেকে মনে করে না আবেদন করলে বুঝি হয় না, কারণ আমার সময় আমার ফার্স্ট টাইমে আমার কাটমার্ক ছিল তখন 72.25, আমার ছিল 70.25, মানে 72-এর মতো আর কি, 72.25, আমার ছিল 70.25, বাট আমি আবেদন করি নাই। চাইছিলাম, আমাকে একজন বললো যে এগুলো অনেক ইটি লাগে, মন্ত্রী মিনিস্টার হাত লাগে, তো করি নাই। পরের বছর আমি অনেককে আবেদন মানে আমি এসে দেখি আমার অনেকগুলো ফ্রেন্ড মেধাগড়ে ট্রান্সফার হয়ে গেছে বেসরকারিগুলোতে। পরের বার আমি আমার জুনিয়র অনেককে বলছি আবেদন করতে, সবগুলো হয়ে গেছে। এবার আবেদন করছে অনেকগুলো, আমি বলছিলাম একজন অল্প ছিল 3-4 মার্ক, ওরও হয়েছে। আর আজকে একটা চতুর্থ ধাপ নিয়ে আসছে অরিজিন লিস্টে, চতুর্থ লিস্ট দিছে, 47 মার্ক পেয়ে আসছে। বলো হয়ে যেতে পারে, হয়ে গেলে দেখো 47 মার্ক নিয়ে মেডিকেল চান্স পাচ্ছে। হ্যাঁ আবেদনই তো করে না, করে না। হ্যাঁ টাকা লাগবে না তো, তুমি একদম ফ্রি। যেখানে প্রাইভেট মেডিকেল করতে গেলে বাংলাদেশের তোমার মনে করো 40 লাখ টাকার মতো যায়, ঠিক আছে, আর সেখানে তোমার কোনো টাকা লাগতেছে না। তো তোমরা মনে করো ইজিলি কিন্তু কি এই যে জানলা বিষয়টা, তার মেডিকেল ট্রান্সফার দেওয়া, ঠিক আছে। তো 47 মার্ক তোমরা এমনি পাইবা, দেখো না। আপনি যে 70.25 পাইছিলেন ওটাও দিলে ভাড়া যেত, এমনি হইতো, ওটা তো হইতোই।
আর আমার তো হইতেই, আমাদের বাসায় চলে তো, হয়ে যায় তো, জানতাম না তো। তাই হোক, ভাগ্য ছিল যে আমি একটু ভালো মেডিকেলে করবো, বিভাগ বিষয় হবে। এই জন্য মনে হয় আল্লাহ চায় নাই যে আমি আবেদন করি। সব কিছুই তো মনে করো নিয়তের উপর ডিপেন্ড করে। দেখো, তাহলে দেখো এই যে বহিষ্ঠ আবরণ যেটা বললাম, কোনো কোনো ভাইরাসে কী কী ভাইরাস বলো তো? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হার্পিস ভাইরাস, এইচআইভি ভাইরাস, করোনা ভাইরাস, এদের ভাইরে কি বলো তো? জৈব পদার্থের একটি কী থাকে? আবরণ। আবরণ থাকে। জৈব পদার্থের একটি আবরণ। আবরণ থাকে। ওকে, এটি কি বলতো? এটি রাসায়নিকভাবে বলতো লিপিড এবং লিপিপ্রোটিন, শর্করা বা সেনো জাতীয় পদার্থ দিয়ে গঠিত। তো লিপিড বা লিপোপ্রোটিন স্তরের এককে কী বলি আমরা? পেপলোমিয়ার বলি, এটা মনে রাখতে হবে। তা লিপিড বা লিপোপ্রোটিন স্তরের এককে কী বলবো? পেপলোমিয়ার। যেমন এই যে প্রোটিনের স্তরটাকে কী বলছিলাম আমরা? ক্যাপসিড, এবং ক্যাপসুমিয়ার বলছিলাম আমরা এককগুলোকে। আর এখানে যেটা লিপিড যেটা আবরণ তৈরি হবে তার একক কী বলবো আমরা? পেপলোমিয়ার। ক্যাপসুমিয়ার, পেপলোমিয়ার, ক্যাপসুমিয়ার, পেপলোমিয়ার। ওকে, এখন দেখো তাহলে লিপোপ্রোটিন আবরণ বিশিষ্ট ভাইরাসকে কী বলা হয়? লিপো ভাইরাস। নাম শুধু না, লিপো ভাইরাস। তাহলে লিপো ভাইরাস মানে তার কি আছে বলো তো? বাইরে লিপিড আস্তরণ আছে, ঠিক আছে? প্রোটিন আস্তরণের সাথে সাথে লিপিড আস্তরণটাও আছে। এনভেলপবিহীন ভাইরাসকে কি বলা হয়? নগ্ন ভাইরাস বলা হয়। তার মানে এদের কী থাকে না বলো তো? এনভেলপ থাকে না। তো আমরা এটা মনে রাখি, এই যে বললাম না যে লিপো ভাইরাস আছে না, বললাম না তাদের লিপিড আবরণ থাকে, বললাম না এখানে পড়লাম কিছু, হার্পিস ভাইরাস, এইচআইভি ভাইরাস, করোনা ভাইরাস, এইগুলো কিন্তু মুক্ত করতে হবে। উদাহরণ পরীক্ষা আসবে, তো এটা কীভাবে মনে রাখবো? মনে রাখার সিস্টেম আছে। তাহলে এখানে দেখো কোথায় গেল, এই যে লিপো ভাইরাস। যাই হোক, এটা একটা ভুল হয়েছে, ঠিক আছে? তাহলে লিপো ভাইরাস, তাহলে হাই লিপুর এইচআইভি হয়েছে। লিপো ভাইরাসের সঙ্গে কী হবে? হাই লিপুর এইচআইভি হয়েছে। তাহলে হাই বলতে কী হবে বলো তো? হারপিস। লিপুর মানে কি? লিপো ভাইরাস, ঠিক আছে? এইচআইভি মানে কি বলো তো? এখানে হলো হাইতে হলে এইচতে হলো হারপিস, আইতে হলে কি বলো তো? ইনফ্লুয়েঞ্জা। হাই হারপিস, ইনফ্লুয়েঞ্জা, লিপু মানে লিপু ভাইরাস, এইচআইভি হয়েছে মানে কি? এইচআইভি, ঠিক আছে? তাহলে এই তিনটা কিন্তু মনে রাখতে হবে। হাই লিপুর এইচআইভি হয়েছে, হাইতে এইচটা হলো হারপিস, আইতে হলো ইনফ্লুয়েঞ্জা, লিপুরতে লিপু ভাইরাস, এইচআইভিতে এইচআইভি, ঠিক আছে? মনে থাকবে? তাহলে লিখে রাখবা। কোথায় লিখে রাখবা? এই যে এখানে লিখে রাখবা, এখানে লিখে রাখবা, এই দাগ দিয়ে টান দিয়ে লিখে রাখবা, হাই লিপুর, হাই লিপুর এইচআইভি হয়েছে, শেষ। তারপর যখন তুমি পড়বা দেখলা মনে থাকবে। এখানে এই বই অনেক অনেক ছন্দ পড়তে হয়, ঠিক আছে? তুমি যদি ছন্দ ছাড়া মনে রাখতে পারো পারবা, ভালো, তোমার জন্য ভালো, বেটার। কারণ প্রাইমারি লেভেলে ছন্দ দিয়ে মনে রাখতে হয়, তারপর অনেকবার পড়তে পড়তে তোমার মাথায় থাকে আর কি। তাছাড়া এখানে উল্টো পাল্টা হয়ে যাবে একদম। ওকে, তারপর দেখো এনজাইম। ভাইরাসের দেহে সর্বদা এনজাইম থাকে না, এনজাইম সর্বদা থাকে না, তবে ব্যতিক্রম থাকে। যেমন ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজ বলতে কী বোঝায় জানো? কী বললাম? যারা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, অর্থাৎ ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, তার ভেতরে প্রবেশ করে সেখানে বংশবৃদ্ধি করে, ঠিক আছে? ব্যাকটেরিওফাজ ভাইরাসে কী থাকে বলো তো? লাইসোজাইম এনজাইম থাকে। লাইসোজাইম এনজাইমটার নাম শুনছো না? লাইসোজাইম এনজাইম লাইসোজোমে থাকে। লাইসোজোম জানো কোথায় থাকে? কোষের ভেতরে থাকে, তাই না? লাইসোজোম থাকে, সাইটোপ্লাজমে থাকে। তো এর মধ্যে কী থাকে? লাইসোজাইম এনজাইম থাকে। এবং আমাদের লালার মধ্যেও কী থাকে বলো তো? লাইসোজাইম এনজাইম থাকে। এটা আমরা পড়বো পরিপাকতন্ত্রে গিয়ে, তখন পড়বো আমরা। তো যেমন আমরা দেখো, আমরা কন্টিনিউয়াসলি মনে করো মুখ খুলতেছি না, ওপেন করতেছি না, খাবার কাছে অনেক কিছু করতেছি, তো এখন আমাদের কি ব্যাকটেরিয়াগুলো যাইতে পারতো না? যাই তো, বাইরে যায় না, ব্যাকটেরিয়া যায়, হ্যাঁ যায় না, অবশ্যই যাবে, ঘুরে বেড়াইতো। তারপরে কিন্তু আমাদের এগুলো আক্রমণ করতেছে না। মানে আমাদের তো দেহে অনেকগুলো ইমিউন সিস্টেমের ব্যারিয়ার আছে, বুঝছো? অনেকগুলো ধাপ আছে, পরিবেশন আমরা পড়বো পরবর্তী অর্থে যদি হয়, শেষের দিকে আছে। তো এখানে আমাদের একটা ধাপ, এখানে লালাটা, বুঝছো? এখানে লাইসোজাইম এনজাইম থাকে, যেটা ওদেরকে বঙ্কন করে নষ্ট করে দেয়। ওকে, তো ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে নিউরামিনিডেস এনজাইম থাকে। কী থাকে বলো তো? নিউরামিনিডেস এনজাইম থাকে। এবং এইচআইভি ভাইরাসে কী থাকবে? রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম থাকে। এই দুইটা জিনিস বলতে কী বোঝায়? যে নিউরামিনিডেস কয়েকবার উচ্চারণ করবা, নিউরামিনিডেস হয়ে যাবে মিনিডেস। তো এটা কী করে বলো তো? সায়ালিক অ্যাসিড, এই যে এখানে কী আছে বলো তো? সায়ালিক অ্যাসিড কী করে বলো তো?
এটা কি করে নিঃসরণ করে। কাজ কি সাইলিক অ্যাসিডের কাজ কি, এটা কি করে যেমন মনে করে যে ভাইরাস আছে বলে, বুঝছো, ভাইরাস তো আমাদের কোষে ঢোকে না, আক্রান্ত কোষে ঢুকবে বা পোষক কোষে ঢুকবে, ঢোকার পরে সেখানে বংশবৃদ্ধি করে বা যে কোনো কিছু করে বাইরে বেরিয়ে আসবে না, বেরিয়ে আসার সময় কী করতে হবে, তার সেল মেমব্রেনকে তো বিদ্রোহ করতে হবে, ভাঙতে হবে না, তখন এই যে এটা ছেড়ে দেয় আর কি, ঠিক আছে, বুঝছো, হ্যাঁ তৈরি করে আর কি, তখন এটা ওই যে আমাদের সেল মেমব্রেনকে ধ্বংস করে দেয়, রাস্তার করে ওখান থেকে বেরিয়ে আসে, হ্যাঁ রাস্তা তৈরি করে। তারপর দেখো এইচআইভি কী করে বলো তো, এইচআইভি ভাইরাসে রিভার্স ট্রান্সক্রিপ্টের এনজাইম থাকে। রিভার্স ট্রান্সক্রিপ্টেস মানে কি জানো বলো, তোমরা জানো? ট্রান্সক্রিপশন আবার কেমন, ট্রান্সক্রিপশনটাই বলো কি, ট্রান্সক্রিপশন আবার প্রোটিন তৈরি করার প্রক্রিয়া হলো। আমরা তিনটা দিয়ে জানি, একটা হলো রেপ্লিকেশন, রেপ্লিকেশন মানে অনুলিপন, মানে ডিএনএ থেকে ডিএনএ তৈরি, ডিএনএ টু, আচ্ছা এগুলো বলতেছে, এগুলো কিন্তু রিক্যাপিচুলেট করা, তোমরা দেখবা আমি যত অর্ধেক বেশি পড়বা তত কী দেখবা বলো তো, অনেকগুলো ইনফরমেশন আরও অ্যাড করবো, এতে করে কী হবে, রিভিশন হবে, বা যেগুলো পড়ানো ওখানে ওইগুলো অ্যাড করবো, এতে করে দেখা যায় যে আসলে অর্ধেকটা ইন্টারেস্টিং হয়, দেখা যায় তোমার পড়াগুলো মনে থাকে, তখন দেখবো আমরা লং টাইম পড়বো অনেকগুলো পড়া, একটা অর্ধেকের সাথে একটা অর্ধেক রিলেটেড না করো, সেক্ষেত্রে কিন্তু কী হবে না বলো তো, মনে থাকবে না বা ভালো লাগবে না। তাহলে আমরা জানি ডিএনএ টু ডিএনএ কী বলো তো, এটাকে বলি আমরা রিপ্লিকেশন, ওকে। আবার দেখো ডিএনএ থেকে যদি আমরা আরএনএ বের করি, তৈরি করি, এটাকে বলি আমরা কী বলো তো, ট্রান্সক্রিপশন, এই যে এটা আছে ট্রান্সক্রিপশন। এখন এই যে ডিএনএ থেকে যদি আমরা আরএনএ উল্টা করি, আমরা আরএনএ থেকে ডিএনএ করি, তখন একে বলি আমরা রিভার্স, রিভার্স মানে কি বিপরীত দিকে, রিভার্স ট্রান্সক্রিপশন, রিভার্স গিয়ার বলি না আমরা, ওকে। আর এই যে আরএনএ থেকে প্রোটিন, এটা হলো ট্রান্সলেশন, ট্রান্সলেশন মানে অনুবাদ করে না, অনুবাদ করা না, তো কোনো একটা জিনিস অনুবাদ করে আমরা কী করি, বুঝতে পারি না, অনুবাদ করে বুঝতে পারি, ঠিক বিষয়টা কিন্তু এখানে একটা সম্পর্ক আছে। ট্রান্সলেশন কেন বললাম, কি ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি হয়, আমাদের দেহে যত ধরনের কাজ হোক সেটা কিসের মাধ্যমে হয়, প্রোটিন তৈরি করার মাধ্যমে। দেহে একটা ফরেন বডি ঢুকলো, সেটার জন্য কী হবে, কম্পারেটিভ মানে ওটার জন্য কমপ্লিমেন্ট হিসাবে প্রোটিন তৈরি হবে, এই প্রোটিনটা সেই কাজটা করবে। তুমি একটা মেডিসিন খাইলা, মেডিসিন কি, মেডিসিন একটা কী বলো তো, স্টিমুলেটর, তোমার দেহকে একটা স্টিমুলেটর দিবে, স্টিমুলেট করবে, সেখানে প্রোটিন তৈরি হবে দেহে, বুঝছো, রাইবোজোমে প্রোটিন তৈরি হবে, সেই প্রোটিনটা গিয়ে কাজ করবে। তাহলে সব কিছু কী দ্বারা হচ্ছে, প্রোটিন দিয়ে, এবং সেটা কখন তৈরি হচ্ছে, এই যে আরএনএ থেকে ডিএনএ, মানে ট্রান্সলেশন করতেছে, বাইরে থেকে আগত সংকেতটাকে ট্রান্সলেশন করতেছে, বুঝতে পারছো, কিসের মাধ্যমে, প্রোটিন তৈরি করার মাধ্যমে, এই জন্য আমরা কি বলি, কি বলতো, ট্রান্সলেশন, ওকে ক্লিয়ার, ওকে। তাহলে এখানে কি করে, এই যে এইচআইভি ভাইরাসে আমাদের রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে, মানে অনেক ভাইরাস আছে কি বলো জানো, যে ওরা ভাইরাস হলো কি ভাইরাস, ডিএনএ ভাইরাস, ভাইরাস ডিএনএ, বা ভাইরাস আরএনএ ভাইরাস, ভাইরাস হলো আরএনএ ভাইরাস, বা যখন পোষক দেহে প্রবেশ করবে তখন কী করে বলো তো, ডিএনএ হয়ে যায়, রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে প্রোটিন হয়ে যায়, মানে সরি ডিএনএ হয়ে যায়, রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে আরএনএ থেকে ডিএনএ ভাইরাস হয়ে যায়, ওকে বুঝতে পারছো। এখানে পড়া কিন্তু তেমন কিছু নাই, বুঝছো, দেখবো সব। তাহলে আমরা কী দেখলাম এখানে, ভাইরাসের দুই ধরনের গঠন দেখলাম, একটা হলো ভৌত গঠন, একটা হলো কেমিক্যাল গঠন। ভৌত গঠনে কী কী দেখলাম, কেন্দ্রীয় বস্তু আছে, বাইরের ক্যাপসিড আছে, ক্যাপসিডের একক কী বলতো, ক্যাপসোমিয়ার, ওকে শেষ। এবং বাইরে কী থাকতে পারে বলতো, এনভেলপ আছে, এনভেলপে কাটা থাকতে পারে, মসৃণ থাকতে পারে, ওকে। তারপরে কী দেখলাম আমরা বলতো, কেমিক্যাল গঠন দেখলাম। কেমিক্যাল গঠনে কী থাকে বলতো, নিউক্লিক অ্যাসিড থাকবে এবং প্রোটিন থাকবে, নিউক্লিক অ্যাসিড হিসাবে ডিএনএ আরএনএ থাকবে, এবং আমাদের প্রোটিন তো প্রোটিনই, ঠিক আছে। এবং প্রোটিন কী বলতো, জৈবিকভাবে নিষ্ক্রিয় থাকে, কেননা এটা ওই যে করতে পারে না ওইগুলো কাজ, ঠিক আছে। আর তারপরে কি বুঝলাম, যে এখানে প্রোটিনের বাইরে কী থাকতে পারে, সাথে লেয়ার হিসেবে কার্বোহাইড্রেট থাকতে পারে, স্টার্চ থাকতে পারে, লিপিড থাকতে পারে, ঠিক আছে। যদি লিপিড থাকে সেক্ষেত্রে আমরা তাদেরকে বলি লিপোপ্রোটিন, লিপো ভাইরাস বলে থাকি, লিপো ভাইরাস। তো এই যে এদের যে লিপো প্রোটিনের লিপিডের যে লেয়ারটা থাকে, তাই না, এদের লেয়ারের একক কী বলবো বলো তো, পেপ্লোমিয়ার বলবো আমরা, ঠিক আছে। এবং দেখো যে এই যে লিপো ভাইরাসগুলো যে আছে, এদের আবার উদাহরণ কী আছে বলো তো, হাই লিপুর এইচআইভি হয়েছে, হাই লিপুর এইচআইভি হয়েছে, হাইতে কী বলো তো, হারপিস, আইতে হলো ইনফ্লুয়েঞ্জা, লিপুর মধ্যে লিপু ভাইরাস, এইচআইভিতে এইচআইভি, শেষ মুস্তন হয়েছে না, তো হয়েছে, তাহলে শেষ, পড়া কিন্তু শেষ। এই যতটুকু বললাম এর বাইরে আর কিছু লাগবে না, তাই না, অনেক কথাই বললাম, বাট দেখো পড়া শেষে কয় মিনিটের, 1 মিনিটে পড়া শেষ।
দেখো ভাইরাসের শ্রেণী বিন্যাসের ভিত্তি, ভাইরাসকে বিভিন্ন ক্যাটাগরাইজ করা হয়, বিভিন্ন ক্যাটাগরাইজের মাধ্যমে কী করা হয় বলতো শ্রেণী বিভাগ করা যেতে পারে। যেমন ভাইরাসের দেহের আকার, আকৃতি, বহিরাবরণ, জিনোমিক গঠন, কিভাবে তাদের জিনোম রেপ্লিকেট করে, তাদের অগ্রাধিকার প্রাপ্ত পোষক ইত্যাদি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা যায়। তাহলে আকার, আকৃতি, গঠন বা কাদের দেহে এটা ঘটতেছে, আক্রমণ করতেছে কার দেহে, এগুলো বিভিন্ন কিছুর উপর ভিত্তিতে কী করা হয় ক্লাসিফিকেশন করা যেতে পারে। ভাইরাসের প্রকারভেদ যদি বলি, গঠনের ভিত্তিতে, গঠন বৈশিষ্ট্যের ভিত্তিতে ভাইরাসকে নিম্নলিখিত উপায়ে ভাগ করা যেতে পারে বা যায়। আকৃতি অনুযায়ী যেমন বলি দণ্ডাকার, মানে কি এই যে এরকম দণ্ডের মতো, তাই না, এরকম একটা দণ্ডের মতো, তাই না, হতে পারে। তা এরকম হুবুব দণ্ড এরকম না, বুঝছো, মানে এরকম আশেপাশে মাথা টাথা থাকতে পারে কিন্তু দণ্ডের মতো তো অবশ্যই নাকি এরকম। হ্যাঁ, দণ্ডাকার বা রড শেপ, এদের আকার অনেকটা দণ্ডের মতো, যেমন কি টোবাকো মোজাইক ভাইরাস। টোবাকো মোজাইক ভাইরাস কোন গাছে হয়? তামাকে হয়। তারপর আলফা মোজাইক ভাইরাস, একটা হলো মাম্পস ভাইরাস। তাহলে কি নামগুলো একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট বুঝতে পারতাম আমি, ধরো পরের দিন। তাহলে দণ্ডাকারের মধ্যে কী আছে বলো তো? টোবাকো মোজাইক ভাইরাস, আলফা মোজাইক ভাইরাস এবং মাম্পস ভাইরাস, ঠিক আছে। তাহলে টোবাকো মোজাইক ভাইরাস, আলফা মোজাইক ভাইরাস, মাম্পস ভাইরাস, ঠিক আছে। তাহলে কি তুমি এটা ডাইরেক্ট এটা মনে রাখতে পারো, দণ্ডনীয় দণ্ডাকার না, তাহলে মাপ দণ্ডনীয় মনে রাখতে পারো, মাপ দণ্ডনীয় মাপ, দণ্ডনীয় মাপ। এটা কিন্তু আমার আগের না, এটা হঠাৎ শুনে মনে পড়লো এই জন্য দিলাম, আমি তো অনেকটা জিনিস বানিয়ে নিয়েছি। তাহলে দণ্ডনীয় মাপ মানে কি, ওই দণ্ডনীয় দোষ না আছে না, এখন দণ্ডনীয় মাপ দিয়ে দিলাম, ঠিক আছে। দণ্ডনীয় মানে কি দণ্ডাকার, মাপতে কি ম দিয়ে মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, আলফা মোজাইক ভাইরাস, ওকে। মাপতে হলো মাম্পস, ওকে, সহজ হয়েছে না। তাহলে দণ্ডনীয় মাপ, ওকে। তো এখানে আমাদের আরও আছে শব্দ, আমি ওগুলো পড়া দেখাচ্ছি। তার গোলাকার, তোমার যেটা সহজ মনে হয় সেটা পড়বা। গোলাকার বা স্পেরিক্যাল, এদের কী হবে বলো তো? গোলাকার হবে। পোলিও ভাইরাস, পোলিও একটু লেখো তো, পিও, তার ও আছে না, ও অনেকগুলো আছে না, টি এর মাথায় ও আছে, তার মানে কী বুঝবা বলো তো? পোলিও ভাইরাস কী হবে? গোলাকার। এটা আমি এভাবে মনে রাখতাম। তার পোলিও ভাইরাস মানে হলো কি বলো তো? গোলাকার ভাইরাস। এবং এটা কিন্তু যদি তোমাকে উদাহরণ বলা হয় এটাই বলবা। তার টিআইভি, এইচআইভি, ডেঙ্গু, ঠিক আছে, ডেঙ্গু। তাহলে এখানে মনে করে দেখো হুসুকার আছে, এটাও কিন্তু কী বলো তো? গোলাকার। মানে উচ্চারণটা কেমন ডেঙ্গু, মানে এটা গোলাকৃতি মনে হয়, ফিল আসে, বুঝছো, মুখটাকে ডেঙ্গু মানে একটা গোল করতে হয় আর কি। তো এটা কি হবে? এটা গোলাকার ভাইরাস, ঠিক আছে। তো সন্দেহ আছে, পরে দেখাচ্ছি। তাহলে দেখো ঘরটা হলে কি সরভুজাকার বা বহুভুজাকার। এটা কি দেখতে অনেকটা কি বলতো? পাউরুটির মতো, যেমন হারপিস এবং ভ্যাকসিনিয়া। তাহলে এরা দেখতে কি মতো? সরভুজাকার, যেগুলো হলো পাউরুটির মতো দেখতে। পাউরুটি তো অনেকটা সরভুজাকার হয় না, অনেক আছে না, তো এগুলো পাউরুটি সরভুজাকার মতো মনে করে রাখবা। তাহলে হারপিস আর কি বলতো? ভ্যাকসিনিয়া। ছন্দ আছে, আছে সব নিচে আছে। তার ব্যাঙ্গাসি ভাইরাস, অর্থাৎ দেখতে কি মতো বলতো? ব্যাঙ্গাসির মতো। একটু পরে দেখলে বুঝতে পারবো ফিগারগুলো দেখতে, এই যে টি সিরিজে যেগুলো ভাইরাস আছে, ব্যাঙ্গাসি হলো টি, অর্থাৎ ট্যাডপোল শেপ। আমরা এটা পড়ছিলাম, মানে পড়ো নাই তোমরা, ওই যে শর্ট ক্লাসে বলছিলাম, অন শর্ট ক্লাসে দেখেছিলাম ট্যাডপোল লার্ভার দশা দেখা যায়, অনেকগুলো বলছিলাম। তো এখানে দেখা এদের কি বলতো? এর ট্যাডপোল শেপ আছে, অর্থাৎ ব্যাঙ্গাসি দশা থাকে কাদের? টি সিরিজে, T2, T4, T6 ভাইরাসগুলোতে থাকে, ঠিক আছে, ওকে। এগুলো আমরা একটু পরে দেখবো যে এরকম ভাইরাস, এই যে এরকম, বুঝছো, এরকম ভাইরাস আমরা একটু দেখবো। এদেরকে বলে টি শেপ ভাইরাস, বুঝছো, মানে টি ভাইরাস বলি, ট্যাডপোল দশা। তো এগুলো দেখো কিসের মতো, কী কোথায় বললাম? ব্যাঙ্গাসি আকৃতি। তারপর সিলিন্ডার বা সূত্রাকার। সিলিন্ডার বোঝো? যে গোল পাইপ আছে না, পাইপের মতো, হ্যাঁ ওইরকমই মনে করো। ওই যে পাইপের মাঝে সিলিন্ডারের মাঝের অংশ আছে না, ওই রকম গোল আর কি। দেখো এদের আকার লম্বা সিলিন্ডারের মতো, মানে সিলিন্ডার ওটা আকৃতির জন্য নামে কিন্তু সিলিন্ডার করা হয়েছে, বুঝছো। এদের দেখো এদের আকার লম্বা সিলিন্ডারের মতো, যেমন কি বলতো? ইবোলা ভাইরাস এবং মটরের স্টিক ভাইরাস। স্টিক মানে কি বলতো? স্টিক মানে কাঠি না? স্টিক মানে কাঠি না? এই স্টিক তো বলছি, স্টিক মানে কাঠি না?
তো স্টিক থেকে স্ট্রিক হয় না, একই তো জিনিস নাকি? স্টিক থেকে স্টিক, স্টিক মানে কাঠি মানে কি? তাহলে ওটা কি বলো তো? অবশ্যই কি বলো তো? কোথায় গেল? ও আচ্ছা, তাহলে দেখো কাঠি বলতে তাহলে এটা কি সিলিন্ডার না, স্টিক না? তাহলে এটা মনে রাখবা, তা সিলিন্ডার কি হবে? স্টিক হবে, আটের লাঠি কাঠি। তো এটা হলো স্টিক ভাইরাস হবে, মোটরের স্টিক আর ইবোলা ভাইরাস। এগুলো তুমি চাইলে বিভিন্নভাবে মনে রাখতে পারো তোমার মতো করে। যেমন ইবোলা ভাইরাস, ইবোলা মানে কি? অবলা। ইবোলা মানে অবলা। তো অবলা মানে কি? সহজ সরল হয়। সহজ সরল বললাম মানে কি? তার মানে কি বলো তো? সিলিন্ডার, তাই না? তো এটা তুমি তোমার মতো করে যে কোনোভাবে তুমি মনে রাখতে পারবে। ওকে, তারপরে কি বলো তো? ডিম বাকার বা ওভাল শেপ। ওভাল শেপ তো বোঝো নাকি? ডিম দেখো নাই তো? ওভাল শেপ অনেকটা বলতো ডিম বাকার, যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ঠিক আছে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ওকে, এটা পরে দেখতেছি, এটা বানাইতে পারলাম না। তো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দেখো নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী। তো এগুলো আমরা জানি যে গঠন হিসেবে আমরা যেগুলো দেখলাম এগুলো মনে রাখবা। প্রথমত কি বলতো, এতে টাইপটা মনে রাখতে হবে। কি কি বলতো? দণ্ডাকার, গোলাকার, ঘনক্ষেত্রকার বা বহুজকার, একটা ব্যাঙ্গাচিকার, সিলিন্ডাকার। আমি ধরবো পরে দিন, একদম বুঝতে পারতে হবে। এখন টাইম দিচ্ছি না, টাইম দিলে একটু টাইম যাবে। তো পরেরটা কি বলতো? নিউক্লিক অ্যাসিডের ধরন হবে। নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী। নিউক্লিক অ্যাসিড কয় ধরনের আছে? 2 ধরনের, ডিএনএ এবং আরএনএ ভাইরাস। তাহলে দেখো নিউক্লিক অ্যাসিডের ধরন হিসেবে 2 ধরনের, একটা ডিএনএ ভাইরাস, একটা হলো আরএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাস, যে ভাইরাসের নিউক্লিক অ্যাসিড হিসাবে ডিএনএ থাকে তাদের কি বলা হয়? ডিএনএ ভাইরাস। যেমন T2 ভাইরাস, ভ্যাকসিনিয়া, ভেরিওলা, টিআইভি। ঠিক আছে, এবং হলো কি এডিনো হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। ঠিক আছে, এইগুলা কি বলতো? মেইনলি এটা হয়ে থাকে। এবং ভ্যারাইটি পারভেরিটি গড়তে যেগুলো আছে, M30 কোলিভাস এবং হলো 5X174 এবং M30 কোলিভাস। তো ভাইরাসের ডিএনএ 1 সূত্র। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। কথা হলো দেখো আমরা জানি ভাইরাসের ডিএনএ কয় সূত্র থাকে? 2 সূত্র। তবে এখানে দেখো ব্যতিক্রম, যে এদের ভাইরাসের ডিএনএ কি থাকবে বলো তো? 1 সূত্র। নামগুলো মনে রাখতে হবে। উদাহরণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম দেখো এখানে স্টার দাও, এই যে 2টা নাম স্টার দাও, যে এদের ভাইরাসের ডিএনএ 1 সূত্র। বুঝছো? ওকে, X174 M30 কোলিভাস, X174 M30 কোলিভাস। আমরা একটা ফাইল বলবো। 5 দরকার নাই, X174 130 M30 কোলিভাস। হ্যাঁ, তাহলে দেখো আরএনএ ভাইরাস, তার মানে কি বলতো? যে ভাইরাসের নিউক্লিক অ্যাসিড হিসাবে আরএনএ থাকবে তাদেরকে আরএনএ ভাইরাস বলা হয়ে থাকে। এই যে নাম আছে টিএমবি, এসএমবি। দেখো একটা জিনিস সহজ কথা বলি, আমাদের যত পরিচিত ভাইরাস আছে সবগুলোই কোথায় পড়ে বলো তো? আরএনএ ভাইরাস। দেখো তো আগেরটার মধ্যে এগুলো কি পরিচিত মনে হয়? অপরিচিত, মানে রোগ সৃষ্টি করে। এগুলো দেখছো তুমি? দেখো নাই তো? দেখো না, কিন্তু এগুলো দেখো টিএমবি, এগুলো বাদ দিলাম। তোমাকে মধ্যে একবার তুমি এটা তো অনেক শুনছো। তারপর দেখো এইচআইভি তো শোনোই, ডেঙ্গু শোনো, পোলিও শোনো, মামসও শোনো, র্যাবিসও শোনো, নোবেল করোনা ভাইরাস তো শুনছোই। তাহলে দেখো সবগুলাই কিন্তু দেখো একদম কমন জিনিস। তো কমন জিনিসগুলো কি বলো তো? আরএনএ ভাইরাস। ওকে, তো এটা একটা সহজ জিনিস বোঝার, কমন জিনিসগুলো আরএনএ ভাইরাস। যদি মনে না হয় যে এটা কী আছে, তার মানে এটা কি আমরা কাউকে দেখছি রোগে আক্রান্ত হতে? যদি হয় বা শুনছি, তার মানে এটা আরএনএ ভাইরাস। ওকে, তারপরে দেখো তারপরে দেখো এই যে রিও ভাইরাস, ধান ক্ষেতের বামন রোগের ভাইরাস, আরএনএ 2 সূত্র। এই 2টা লাইন একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে দেখো ডিএনএ 1 সূত্র আর আরএনএ কয় সূত্র? 2 সূত্র। নর্মালি কি 1 সূত্র হয়? এগুলো মনে রাখবা, যে রিও ভাইরাস, ধানের বামন রোগের ভাইরাস, এগুলো হলো কি বলো তো? 2 সূত্র। দেখো এই জন্য অনেক মুস্ত করতে হয়, রেগুলার মুস্ত করবো, অবশ্য রেগুলার পর রেগুলার মুস্ত করবো। আমি ধরবো তো কিছু অধিকত মুস্ত করে দিচ্ছি, কিছু এই যেখানে মুস্ত করতে হবে, তোরা বাসায় মুস্ত করবে। দেখুন বহিষ্ঠ আবরণ অনুযায়ী ভাইরাস আবার 2 প্রকারের। তো বহিষ্ঠ আবরণহীন ভাইরাস, যাদের বাইরে আবরণ থাকবে না, ইনভলভ থাকবে না, টিএমবি, T2 ভাইরাস, এগুলো অতটা ইম্পর্টেন্ট না। এবং বহিষ্ঠ আবরণযুক্ত ভাইরাস কি বলতো? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হার্পিস ভাইরাস, এইচআইভি ভাইরাস। ঠিক আছে, হ্যাঁ। দেখো পোষক দেহের এখানে দেখো আবরণ মানে নর্মাল যেটা প্রোটিন থাকে, তার মধ্যে ওটা আবরণ আছে নাই? প্রোটিন শুধু। তো আসলে মনে করো যে আবরণ মানে আরও কয়েকটা লেয়ার টেয়ার আছে, তার মানে যে লিপো ভাইরাসগুলোর মতো। তাহলে দেখো উদাহরণ কিন্তু ওইগুলাই, সেটা কিন্তু সহজ এগুলো তোমাদের জন্য। তারপর দেখো পোষক দেহ অনুসারে ভাইরাস নিম্নলিখিত প্রকার হতে পারে। একটা উদ্ভিদ ভাইরাস, তার মানে যারা উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করবে, দিলাম মনে রাখলা একটু। ঠিক আছে, ওকে। প্রাণী দেহের ভাইরাস, যেগুলো প্রাণী দেহে রোগ সৃষ্টি করবে, এইচআইভি, ভ্যাকসিনিয়া, নোবেল করোনা ভাইরাস, এগুলো জানো। তারপর দেখো ব্যাকটেরিও ফাস, মানে ফাস ভাইরাস মানে কি?
অর্থাৎ এরা ব্যাকটেরিয়ার দেহে কি করবে, আক্রমণ করবে। হ্যাঁ, ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তাদেরকে ব্যাকটেরিওফাজ বলা হয়, যেমন টি সিরিজে যেগুলো আছে, ঠিক আছে। ওকে, সায়ানোফাস মানে কি, সায়ানো ব্যাকটেরিয়াকে বা নীলাভ সবুজ শৈবাল ধ্বংসকারী হলো সায়ানোফাস। সহজ জিনিস না? ওকে, দেখো পোষক দেহে কীভাবে সংক্রমণ বা বংশবৃদ্ধি করে তার উপর ভিত্তি করেও ভাগ করা হয়। সাধারণত ভাইরাস কি, ভাইরাস ও সাধারণ ভাইরাস এবং রিট্রো ভাইরাস। মানে রিট্রো ভাইরাস বলতে কি বোঝায় বলো তো, সাধারণ ভাইরাস এবং রিট্রো ভাইরাস। শোনো, ওই যে সাধারণ ভাইরাস বা নর্মালি যেটা কী করে বলো তো, প্রবেশ করলো, আর রিট্রো বলতে কি, ওই যে ট্রান্সক্রিপশনের ব্যাপার, রিভার্স হয়ে যায়, এটাই এইচআইভি। হ্যাঁ, ওই যে একটু দেখলো না যে এইচআইভিতে কী হয় বলো তো, রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে, দেখছো না? এই জন্য এইচআইভি কী বলো তো, রিট্রো ভাইরাস। ওকে, এখানে দেখো যে আরএনএতে কী হবে, ডিএনএ তৈরি হবে। অন্যান্য ধরনগুলো কী কী আছে বলো তো, কারণ একটা বিষয় এখানে দেখবা যে নর্মাল ঠিক আছে, আরএনএ ভাইরাসগুলো কী করে বলো তো, প্রাণী দেহে কাজ করতে পারে। তো আমরা নর্মালি কী জানি বলো তো, ডিএনএ ভাইরাসগুলো প্রাণী দেহে কাজ করে। তাহলে আরও যদি ভালো কেউ কাজ করতে চায়, তাহলে সে যদি ডিএনএ ভাইরাস হয়, আর ভালো কাজ করতে পারবে, নর্মালি এটাই বোঝা যায়। সে একটা আরএনএ ভাইরাস প্রাণী দেহে ঢোকার পরে কী করলো, রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে সে নিজে একটা ডিএনএ করে ফেললো, তার মানে আরও ভালো কাজ করতে পারবে না, আক্রমণ করতে পারবে না। তো এটাই। তো অন্যান্য ধরনের মধ্যে আছে কি বলো তো, এই যে আছে কিছু মাইক্রোফাস মানে কি, ছত্রাকের মধ্যে হয়, এগুলো একটা বললাম। ব্যাকটেরিয়াকে আক্রমণকারী ভাইরাসকে কী বলা হয়, ফ্যাজাইন বলা হয়। কারণ ব্যাকটেরিয়া ফাজও আছে ওখানে বলতে পারো, আবার ফ্যাজাইনে বলা হয়। এবং ভাইরাসকে উদ্ভিদ আক্রমণকারী ভাইরাসকে কী বলা হবে, ফাইটোফ্যাজাইন বলা হয়। এবং প্রাণীকে আক্রমণকারী ভাইরাসকে কী বলা হবে, জুফ্যাজাইন বলা হয়। জু তো বোঝো, আর ফাইটো বলতে বোঝো উদ্ভিদ এবং প্রাণী। ওকে, তো এখানে দেখো এই যে আমাদের নামগুলো ছিল, বিজ্ঞানীদের নাম খুবই কঠিন ছিল। এখানে দেখো প্রথম ভাইরাস নাম প্রবর্তন গণকে দেওয়া আছে নামগুলো, জিমিত্রি আইগোনো ভ্যাকসিন। তারপরে স্ট্যানলিকে কী করছে এখানে সুন্দর করে দেওয়া আছে, যেগুলো আছে ওগুলো মনে হচ্ছে ভাইরোলজি জনক বলা হয়, ঠিক আছে। তাই এগুলোর নাম, এই যে মানার একটু ভুল আছে, মানগুলো একটা দেখে নিবা, ঠিক আছে। এই কটার নাম মনে রাখলেই চলবে, ঠিক আছে। টি2 ভাইরাসকে আবিষ্কার করলো, হেপাটাইটিস সি কে আবিষ্কার করলো, ভাইরাসের রাসায়নিক প্রকৃতিকে বর্ণনা করলো। ওকে, সাইনোফাস আবিষ্কার করে কে, সাইনোফাস হয়ে গেছে। যাই, এগুলো একটু মনে রাখবা, ঠিক আছে। হ্যাঁ, কেন মনে রাখতে হবে, দেখো তারপরে দেখো ডিএনএ ভাইরাস, এগুলো পরে আছে, দাঁড়াও। তাহলে ডিএনএ ভাইরাস নাকি, এগুলো নিচে আছে। তাহলে দেখো আমরা এখানে ডিএনএ ভাইরাস বললাম এবং আরএনএ ভাইরাস বললাম, তাদের কী করতে হবে বলো তো, উদাহরণগুলো একটা আমাদের কী রাখতে হবে, মনে রাখতে হবে। সেক্ষেত্রে দেখো ডিএনএ ভাইরাসের উদাহরণগুলো কী কী বলো তো, টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। তাহলে টিপুর ভাই টিটু, কার ভাই, টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। টিপু বলতে TIV, ভাইতে হলো ভ্যারিবল, ঠিক আছে। টিটু বলতে টিটু, ওকে। তার ভ্যানিলা বলতে ভ্যাকসিনিয়া, হতে বলতে হার্পিস হেপাটাইটিস বি, ফ্রান্সে বলতে ফুলকপির মোজাইক ভাইরাস, এলো বলতে কি অ্যাডিনো ভাইরাস। ওকে, সস্তা কঠিন। পরও টিটুর ভাই টিপু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো, বলো তো, টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো, টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। দেখো তাহলে কিন্তু এখন তুমি বলতে পারবা কত সহজ জিনিস। ওকে, তারপর এক নজরে ব্যতিক্রমে কিছু ভাইরাস, যেমন হল কি ব্যাকটেরিওফাজ, দেখি বলো তো, লাইসোজোম এনজাইম থাকে, ঠিক আছে। এটা কী করে, লাইসোজোম এনজাইম নিউট্রিশন করে। আর এটা কি, এই যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, যেটা কী করে বলতো, নিউরা মিনিডেস, ওই যে একটু দেখলাম না একটু আগে। আবার দেখো এইচআইভি কী আছে বলো তো, রিভার্স ট্রান্সক্রিপশন, বুঝছো। এটা কোন বইয়ে আছে, আবুল স্যারের বইয়ে আছে, আবুল হাসান স্যারের এবং গাজী আজমল স্যারের বইয়ের দুইটাতেই আছে, বুঝছো, রেফারেন্সও দিয়ে দিয়েছে। তো এগুলো পড়বা। এখানে দেখো আকৃতির ভিত্তিতে ভাইরাসের প্রকারভেদ যেগুলো দেখলাম, বিভিন্ন ছন্দ বানাই দিলাম, ওইগুলো ওখানকার ব্যাপার। তো ওইগুলোতে মনে না থাকলে এইগুলো দেখবা। দণ্ডাকার মধ্যে কী আছে বলো তো, ATM। দণ্ডাকার কে বলো তো, ATM। এ দেয় বলো তো আলফা মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, মাউস ভাইরাস, ঠিক আছে। ওকে, আর ওখানে কী বললাম বলো তো, দণ্ডনীয় মাপ, যেটা ভালো মনে থাকে ওটা দিয়ে মনে রাখবা। তারপরে দেখো ঘন ক্ষেত্রকার কী আছে বলো তো, হাফার কি বলো তো, ওকে, হাফার কিউব কি বলো তো, হাভার কিউব। হাতে হলো হারপিস, ভাতে হলো ভ্যাকসিনিয়া, ডোয়াতে হলো কি বলো তো, তারপর হলো হ্যাঁ
উদাহরণ দেওয়া হয়েছে আর কি। তারপরে কিউব বলতে মানে এটা কিউব কিউব মানে ঘন আকার। হ্যাঁ ঘন আকৃতি। ওটা যাই হোক, এটা ঘন আকৃতির দল। রতেও কি বলতো, এটা তো ভুলে গেছে, যাই হোক দিছি তো, এটা তৈরি করেছে আর কি, টেস্টটা দিয়ে বলেছে। তো হারবিস ভ্যাকসিন দুটো মনে রাখবা। তো ব্যাঙ্গাসি আকারে বললাম কি বলতো, এই যে টি বা টি সিরিজের যেগুলো আছে, তা টি2 টি4 টি দিয়ে সব হবে। তারপরে এখানে কি আছে বলতো, ডিম্বাকার যেটা আছে ওভাল, তাহলে কি বলতো ইন্ডিয়া, ঠিক আছে। তাহলে আইতে হলো কি বলতো ইন্ডিয়া, তারপরে এখানে কি হবে ইন্ডিয়াতে ইনফ্লুয়েঞ্জা, আর ইন্ডিয়াতে ইনফ্লুয়েঞ্জা, আর ডিম্বাকার, ঠিক আছে। একটু মনে রাখবো। তাহলে সিলিন্ডারের মধ্যে কী আছে বলতো, তারপরে সহায় করে কি বলতো ইবলিস সিলিন্ডার, ইবলিস কি বলতো সিলিন্ডার ইবলিস বা ইবলিস সিলিন্ডার, তার ইভেলা ভাইরাস, ঠিক আছে। আর সাথে সিলিন্ডার, আর এখানে কি বলতো ইংলিশ মানে ওরা আরেকটা মানে স্ট্রিক্ট উল্টা পুল্টা বলে ফেলেছে। ইংলিশ মনে থাকে হ্যাঁ, তো ওইগুলো একটু অ্যাড করে নিবা, ঠিক আছে। এই ইবলিস দিয়ে সবগুলো আছে, ঠিক আছে, এখানে অ্যাড করে দেয় না, বুঝছো, অ্যাড করে নিবা ওখান থেকে। ওকে, তাহলে গোলাকার মানে এ যেমন আছি তো, মানে দিসি বাট ইনপুট সব কিছু নেয় না আর কি, কাজ করছে। হ্যাঁ, মাঝে মাঝে ভুল করছে, আমি তো মানে খেয়াল করতে পারিনি, তাড়াতাড়ি বানাইছি তো। তাই এইগুলা বল দেখো। তারপরে এটা কি হবে, গোলাকার কি আছে বলো তো, টিপিএইচডি, টিপিএইচডি, ওকে, টিপিএইচডি। তা টিতে হলো কি টিআইবি, পিএইচ বলতে কি পোলিও ভাইরাস, আর এইচতে বলো কি বলো তো, এই যে এখানে এইচতে হলো এইচআইভি ভাইরাস, আর ডিতে হলো ডেঙ্গু ভাইরাস। ওকে, মানে বিষয় হলো কি প্রথম যে কটা বানাইছি ওগুলো ঠিক করছি, পরে বানাইছি না ক্যাপাসিটি লস হয়ে গেছে অনেকটাই, পরে উল্টা বুঝছে আর কি। ঠিক। তো এইগুলো হলো পড়া ছিল। আর এটা কি যে একটু পরে, এটা পড়াই না, একটা ইমার্জেন্সি ভাইরাস এখন পড়াই না, এগুলো যখন পড়াবো তখন দেখলাম। তো এইগুলাই পড়া ছিল, এগুলাই মুখস্থ করো, ঠিক আছে।